রুয়াদ, জানিস আওয়াজ ভাইয়াকে যতবার তার বিয়ে নিয়ে কথা বলা হয়েছিল ততবার ভাইয়া তোর দিকে তাকিয়েছে। এমনকি তার শেষের কথার সময় সে তোর দিকে তাকিয়েছে। আচ্ছা, কেন বারবার তোর দিকে তাকালো বলতো? পাশে ফিরে রুয়াদ নিমির দিকে তাকায়। কথাটি শুনে রুয়াদের বিরক্ত লাগে। তাকিয়েছে তো কি হয়েছে? তাকিয়েছে বলে কি না? কি ভেবে নিয়েছিস মিমি? রুয়াদ নিমির থেকে কাঁথা টেনে নিল। বেশ বিরক্ত নিয়ে বলে, তোর এসব কথা বাদ দে। তাকিয়েছে তো এখন কি হয়েছে? তাকাতেই পারে। কেন ভাইয়া তোর দিকে তাকায়নি একবারও? উনি তো সবার দিকেই তাকায়। এ নিয়ে তুই এমন করছিস কেন? নিমি বেশ আগ্রহ নিয়ে বলে, আরে না, বিষয়টা মোটেও সেরকম নয়। আমি ভালো করে খেয়াল করেছি, ভাইয়া বারবার তোর দিকে তাকাচ্ছিল। তার মানে কি বোঝায় বলতো? কি, ভাইয়া মনে হয় তোর সাথে তার বিয়ের কথা বলছে, এজন্য তোর দিকে তাকিয়েছিল। রুয়ার চোখ বড় বড় নিমির দিকে তাকায়। সে যেন কথাটি শোনামাত্র আকাশ থেকে টুপ করে পড়েছে। নিমি, বোধহয় পাগল হয়ে গিয়েছিস। সিরিয়াসলি, এমন কথা মানা যায় না। কোথায় আওয়াজ আর কোথায় রুয়াদ, এর মাঝামাঝিতে পার্থক্য অনেক বেশি। নিমি বোন, তুই প্লিজ উঠে পানি খা, মাথা ঠিক কর। আমার মনে হচ্ছে তুই পুরো দমে পাগল হয়ে গিয়েছিস। এসব কথা কোনো ভিত্তি নেই। আর তোর কিভাবে মনে হলো এটা? একবার চিন্তা করে দেখ, দাদু যখন বলে বিয়ের কথা, উনি তখন বলেছিল আরো কয়েক বছর বিয়ে করবে। আবার বলছে তার ম্যাডাম ওনাকে ছোট। বিষয়টা গভীরভাবে ভেবে দেখ। তাও দয়া করে এসব বলে মাথা বিগড়ে দিস না। নিমি অন্যমনস্ক হয়ে কিছু ভাবে, পরক্ষণে বলে, তাহলে ভাইয়া কেন তোর দিকে তাকাবে বারবার? এই জিনিসটা একটু আমার বুঝিয়ে বল। বড়সড় নিঃশ্বাস টানে রুয়াদ। নিমির মতো পাগল কে কে বোঝাবে? কিছু না বুঝে চিল্লানোর অভ্যাস। শোয়া থেকে উঠে বসে রুয়াদ। তাকালেই কি সেরকমটা হয়ে যাবে নাকি? তুই স্বাভাবিকভাবে নে। আমিও ঠিক সেভাবেই নিয়েছি। আচ্ছা, এসব বাদ দে। কিন্তু আমার মনে হয় ভাইয়ার বিয়ে ঠিক হয়ে আছে। আমরাই বোধহয় জানি না। আজকে দাদা ভাই, দাদু আর আওয়াজ ভাইয়ার কথা শুনে বুঝলি না কিছু? ভাবলে সিনরুয়ার চোখ বন্ধ করে আবার খুলে। আওয়াজের ব্যাপারে সম্পূর্ণ কাঁচা, কোনো কিছু জানে না। আর আওয়াজও কিছু প্রকাশ করতে চায় না। হয়তোবা ঠিক হয়েও আছে। ইস, সে মেয়েটা খুব লাকি, তাই না? না মানে দেখিসনি যে ভাইয়া কিভাবে ম্যাডাম বলে? সেটাই তো দেখলাম। আমরা যদি একটু দেখতে পারতাম, আওয়াজ ভাইয়া জায়গায় যদি আরহাম ভাইয়া হতো তাহলে দেখা যেত। কিন্তু আওয়াজ ভাইয়ার সামনে গেলেই তো আমার আর তোর হাঁটু কাঁপে। আর এইসব জিজ্ঞেস করার মতো সাহসও নেই আমাদের। নিমিও রুয়াদের কথায় তাল মেলালো। কে সেই নারী? তাকে একটু চোখে দেখা দেখতে চায় তারা। ভীষণ শখ দেখার। মেয়েটা আসলে কেমন? ঠিক বলছিস, ভাইয়া যে পরিমাণে আমাদের বকে, এর কথা শোনার পর তো বাড়ি থেকে বের করে দিবে আমাদের। থাক, একবারে না হয় বিয়ের সময় দেখব। আচ্ছা, একটা কাজ করি, বড় মাকে জিজ্ঞেস করা যায়। বড় মা বলবে আমাদের। রুয়াদ আবার শুয়ে পড়ে। নিমে উদ্দেশ্য বলে, কাল সকালে জিজ্ঞেস করব, এখন ঘুমাতে হবে, শুয়ে পড়। নিমিও চুপচাপ শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ঘুম চলে আসে নিমি। কিন্তু রুয়াদ ঘুমাতে পারছে না। মূলত ঘুম আসছে না, নিমিষেই কথাটা ভাসছে। তখন তো ঠিকই নিমিকে কিছু না কিছু বলে বুঝিয়ে দিয়েছিল। এখন তো আর নিজের মনকে এসব বলে বুঝ দিতে পারছে না। এসব ভাবতে ভাবতে রুয়াদের মনে পড়ে আওয়াজের জায়গাটা কোথায়। আর রুয়াদের জায়গাটা কোথায় তার সাথে রুয়াদকে মানায় না। যেমন সত্য তেমনি এটাও সত্য যে স্বভাব চরিত্র পারিপার্শ্বিক অবস্থা দিক থেকে রুয়াদকে আওয়াজের পাশে মানায় না। আওয়াজের একান্ত একটা নিজস্ব পছন্দ আছে, সেটা আজ কথার মাঝে বোঝা গিয়েছে।
রুয়া তার ভাবা বন্ধ করে দেয়। এসব অযৌক্তিক কথা না ভেবে ঘুমিয়ে পড়াটাই ভালো। সে কাজে অগ্রসর হয়। রুয়াদ সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠে আছে। ঘুম থেকে উঠেই মন খারাপ তার। পরশুদিন তার বাবার মৃত্যুবার্ষিকী। বাবার স্মৃতি জড়িয়ে এই 4টে বছর যে কিভাবে পার করেছে সে নিজেও একমাত্র জানে। হয়তো তার মায়ের ও খারাপ লাগছে। নিমি পুরো রুম জুড়ে পায়চারি করছে। এতক্ষণ অপেক্ষা করছিল রুয়াদকে ঘুম থেকে ওঠার জন্য। কতক্ষণ গিয়ে মায়া চৌধুরীর কাছে বলবে কথাটা, সেটা নিয়েই বেশ তাড়াহুড়া। রুয়াদকে ঘুম থেকে উঠতে দেখে তাড়াতাড়ি করে তার কাছে আসে। উঠেছিস? যাবি না বড় মায়ের কাছে? মাত্র ঘুম থেকে উঠছি, আর তুই কালকে রাতের কথা এখনো ভুলিসনি? নিমি গর্ববোধ করে বলে, যেটা একবার মনে রাখি সেটা কখনো ভুলি না। আর এই গুরুত্বপূর্ণ কথা তো মোটেও ভুলবো না। যা না, ফ্রেশ হয়ে নে। তারপর আমরা বড় মায়ের কাছে যাব। রুয়াদ কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। নিমির মতো পাগলের সাথে এসবে পেরে উঠবে না। যদিও তার জানা খুব ইচ্ছে সে মেয়েটি ব্যাপারে। রুয়াদ ফ্রেশ হয়ে এসে দেখে নিমি বিছানা গুছিয়ে রাখছে, আর সময় হলে রুয়াদকে ছাড়া কখনো বিছানা গোছায়নি। আজ তার কথা শোনার এত আগ্রহ, আর তারা যে বিছানাও গুছিয়ে ফেলল। রুয়াদ মুচকি হাসে নিমির কর্মকাণ্ডে। এতপর একসাথে নিচে নামে। মায়া চৌধুরী রান্নাঘরে থাকায় রুয়াদ আর নিমি যেতে পারেনি সেখানে, কারণ নিমি যাবে না যেবার ভয়ে, আর রুয়াদ যাবে না মেহরুবার ভয়ে। মেহেরুবা এসব জানলে নিশ্চয় বকা দিবে তাকে। সে ভেবেই তারা দুজনে ঠিক করে যখন মায়া চৌধুরী তার রুমে যাবে তখনই তারা সেখানে গিয়ে কথাগুলো জিজ্ঞেস করবে। রাহিম চৌধুরীর সাথে বসে বসে নিমি কথা বলছে, আর রুয়াদ মোবাইলে মুখ গুজে বসে আছে। সকাল 10টার আগেই আওয়াজ চলে যায় তার কাজে। রাহিম চৌধুরী আর আহিসা চৌধুরী থাকার কারণে বাড়িতে অন্যরকম ভালো লাগছে। অবশ্য আশা চৌধুরী এখানটায় নেই, তিনি ঘুমাচ্ছেন। নিমির নজর যায় মায়া চৌধুরীর উপর। রান্না বান্না শেষ করে রুমে যাচ্ছেন তিনি। নিমি রুয়াদকে চিমটি কেটে বলে, এই রুয়াদ, বড় মা রুমে গিয়েছে, চল এখনই যাব। রাহিম চৌধুরী নিমির দিকে একবার, রুয়াদের দিকে একবার তাকাচ্ছে। বুঝছে না এ দুজনের কাহিনী। নিমি তার দাদা ভাইয়ের থেকে বলে রুয়াদকে নিয়ে চলে যায় মায়া চৌধুরী। মায়া এখন শাওয়ার নিতে যাবে, জামা কাপড় এনে রেখেছেন বেডের উপরে। নিমি রুয়াদের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, বড় মা, কি করছো? মায়া চৌধুরী অবাক হয়ে তাকায় রুয়াদ আর নিমির দিকে। অবাক হওয়ার কারণ, এই সময় তারা কখনোই তার রুমে আসেনি। ও, তোরা এসেছিস? এই তো কিছু করছি না, আয় ভিতরে। বড় মা, একটা কথা জিজ্ঞেস করব? তুমি কিন্তু সত্যি বলবে, না হয় ভিতরে আসবো না। নিমির কথায় মায়া চৌধুরী হেসে দেয়, আর রুয়াদ কিছু না বলে নিমির জন্য অপেক্ষা না করে রুমে ঢুকে পড়ে। মায়া চৌধুরী পাশাপাশি এসে দাঁড়ায়। আচ্ছা, আগে আয় তো, ভিতরে আসে নিমি। একবার রুয়াদের মুখের দিকে মায়া চৌধুরীকে জিজ্ঞেস করে, তোমরা আওয়াজ ভাইয়ের জন্য মেয়ে ঠিক করে রেখেছ তাই না? মায়া যদি ভুরু কুঁচকায়, হঠাৎ এসব শুনে একটু অবাক হয়। কি সব বলছিস? আর কেনই বা মেয়ে ঠিক করে রাখবো? কিসের জন্য? ভাইয়ের বিয়ের জন্য? মেয়ে ঠিক করছো না? আমাদের একটু বলো না, মেয়ের বাড়ি কোথায়, আর ওনার নাম কি, উনি কোথায় থাকেন? বলো না বড় মা। রুয়াতের এত আগ্রহ নিয়ে কথাটা শুনে না হেসে পারল না। নিমি নখ কামড়াচ্ছে। স্বাভাবিক স্বরে মায়া চৌধুরী বলে, এত প্রশ্ন একসাথে করছিস, কোনটা ছেড়ে কোনটার উত্তর দিব ভেবে পাচ্ছি না তো আমি। একটা একটা করে দাও বড় মা। আচ্ছা তাহলে বলছি, মেয়ে বাড়ির পাশেই, নাম বলা যাবে না, এটা মানা আছে। সবচেয়ে বড় কথা, আওয়াজ নিজেই তাকে পছন্দ করেছে। রুয়াদ ঢোক গিলে কথা শুনে নিমির মুখ থেকে হাত সরিয়ে দেয়। আমাদের কেন জানালে না বড় মা? কেউ জানে না, তোদের কি জানাবো বলতো? এইসব কি বুঝিস তোরা? ইনিমা ও তো জানে না। শোন, আমি গোসল করতে যাব এখন। নিমি মাথা নাড়ায়, বের হয়ে আসে রুম থেকে। রুয়াদ
আর নিমি বের হয়ে আসার পর উচ্চস্বরে হেসে উঠে মায়া চৌধুরী কিভাবে কথা শোনার জন্য এসেছিল রুমে। বিশেষ করে রুয়াতের কথাগুলো মনে করে বেশি হাসে। দেখিস রুয়াতেই আওয়াজ ভাইয়া আমার আর স্বামীর ভালোবাসা মেনে নেয় আর নিজে ঠিকই তার বিয়ে ঠিক করে রেখেছে। রুয়াদ ভুরু কুঁচকে তাকায় নিমির দিকে। কয়টা বাজে দেখতো মোবাইলে সময় দেখে নিমি বলে, সন্ধ্যা 7টা বাজে, চল নিচে যাব। ভালো লাগছে না এভাবে বসে থাকতে। রুয়াদ আর নিমি নিচে এসে দেখে আওয়াজ ফজলুল চৌধুরী কথা বলছে। নিমি যেতে চাচ্ছিল না, রুয়াদ টেনে নিয়ে এসেছে। মাহের চৌধুরী এখনো আসেনি কারখানা থেকে। মেহেরুবা ডাকে দিয়ে যায় রুয়াদকে। তার হাতে চা পাঠায় আওয়াজ আর ফজলুল চৌধুরীর জন্য। রুয়াদ চা নিয়ে আসে, সামনে রাখতে আওয়াজ একবার রুয়াদের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। এই মেয়ে দিকে বেশিক্ষণ তাকানো যায় না, আর তার বাবার সামনে তো মোটেও তাকানো যাবে না। রুয়াদ চা দিয়ে এসে অন্য ছোপায় বসে পড়ে। পাশে রুহান টিভি দেখছে। সন্ধ্যা রুহানের টিভি না দেখলে রাতের খাবার হজম হয় না, এমন অভ্যাস হয়েছে এখন। ল্যাপটপে কাজ করছে আওয়াজ, তার পাশে কিছু কাগজপত্র কি যেন খাতা লিখছে। মায়া চৌধুরী আওয়াজের রুমে আসে, ছেলের পাশে এসে দাঁড়ায়। তার উপস্থিত বুঝতে পেরে আওয়াজ মাথা তুলে তাকায় তার মায়ের দিকে। মায়া চৌধুরী ছেলের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আওয়াজ কিছু না বলে আবার কাজে মনোযোগ দেয়। শান্ত স্বরে মায়া চৌধুরী বলে, কিসের কাজ করছিস বাবা? ঘুমাবি না? রাত তো প্রায় অনেক হলো। আওয়াজের দৃষ্টি ল্যাপটপের দিকে। টাইপিং করে যাচ্ছে আর তার মায়ের কথার উত্তর দিচ্ছে। তুমি ঘুমাও গিয়ে, আমার কাজ আছে, দেরি হবে। একটা কথা বলতে এসেছি, বলো। মায়া চৌধুরী মুখ চেপে হেসে বলে, আজ রুয়া তার মিমি এসেছে আমার কাছে তোর সাথে কোন মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে আছে সেটা জানতে। আর রুয়া তোর কি সব প্রশ্ন শুরু করলো, মেয়ের বাড়ি কোথায়, নাম কি, এসব। আওয়াজ হঠাৎ করে হেসে দেয়। তার মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি কি বললে? আমি বলছি নাম বলা যাবে না, নিষেধ আছে। আর বাড়িটা বলছি পাশে। হাসতে হাসতে আওয়াজ বলে, তুমি ঘুমাও যাও, সময় হলে নাম জানানো হবে তাকে। মায়া চৌধুরী চলে যায়। আওয়াজ তার গালে হাত রেখে মনে মনে বলল, বড্ড তারা তোমার পিয়সী, কিন্তু আওয়াজ এত সহজে ধরা দিবে না তোমার কাছে। আমার বিয়ে নিয়ে ইদানিং খুব মাতামাতি চলছে। এ বাড়ির যে 2 মেয়ে এখনো আছে অবিবাহিত, আমি চাই তাদের আগে বিয়ে দেওয়া হোক। ইনিমারটা পরে হলেও চলবে, আমারটা আরো কয়েক বছর পর। আপাতত রুয়াত আর নিমিকে বিয়ে দেওয়া হোক। বাড়ির সকল মানুষের সামনে আওয়াজ কথাটি নির্দ্বিধায় বলে দিল। রুয়াতের চোখ বড় বড় হয়ে যায়। নিমি বড়সড় ঢোক গেল। চোখ ঘুরিয়ে যেবার মাহের চৌধুরীকে দেখে নিল একবার। ফজলুল চৌধুরী খুব মনোযোগ দিয়ে তাকায় আওয়াজের দিকে। রাহিম চৌধুরী বড় নাতির কথা শুনে কিছুটা চমকালো। মায়া চৌধুরী একবার রুয়াতের দিকে তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে ফেলে। খুব মজা পাচ্ছে তিনি। তবে আওয়াজ যে একবারও সবার সামনে এসব বলবে সেটা অজানা ছিল। মেহেরুবা ভুরু কুঁচকাল। রুয়াতকে একবার দেখে আওয়াজকে প্রশ্ন করল, কি সব বলছিস বাবা? আওয়াজ ঘাড় বাঁকিয়ে একবার পিয়সীর পানে চায়, পরক্ষণে কেউ বুঝে ওঠার আগে আবারও সোজা হয়। তোমার আদরে বড় মেয়ে রুয়া, আমি কাকে বিয়ে করব না করব সেটা নিয়ে মাথা ব্যথা তার। এগুলো এক প্রকার রোগের মধ্যে পড়ে। আমি সেই দিন দাদা ভাইয়ের সামনে বলেছিলাম বিয়ে নিয়ে। এখন তারা গোয়েন্দা বাহিনী লাগিয়েছে। এই মেয়েকে বেশি দিন রাখতে পারবে না ছোট মা, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। রুয়াদ লজ্জা মাথা নিচু করে ফেলে। ইস, কার আশকারা এমন কাজ করেছে? এই নিমির জন্য প্রত্যেক পদে পদ অপমানিত হওয়া লাগে। রুয়াদ ঘাড় উঁচু নিমির দিকে তাকায়, ভয়ে জড়সড় অবস্থা তার। এই মুহূর্তে নিমির নাম বলে দিলে নিশ্চয়ই ফেঁসে যাবে। আবারও রুয়াদ মাথা নিচু করে ফেলল। লজ্জা দেওয়ার ব্যাপারে আওয়াজ খুব পটু। মনে পড়লেই রাগ হচ্ছে রুয়াদের। বিরক্তিকর লোক, একদম অসহ্য। আর বিয়ে নিয়ে
দুটো কথা বলছে তাই বলে কি এভাবে সবার সামনে অপমান করবে? আয়েশা চৌধুরী সব বুঝে আঁচলে মুখ বুজে হাসছে। নিমি সামনে বরাবর আওয়াজ দাঁড়িয়ে বলে, এই যে আরেকজন, সে সবে মাস্টার আর ওটা অ্যাসিস্ট্যান্ট। পরীক্ষা তো দিলে মানসম্মত ফলাফল আনতে পারবে? সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকলে পড়াশোনা বুঝি ঘোড়ার গাড়ির মতো দৌড়াবে, তাই না? মেহেরুবা নিশ্চুপ হয়ে আছে। যা বুঝছে নিমি আশকারা পেয়ে এমন করেছে। কিন্তু এই তো কয়েকদিন আগে তো থাপ্পড় মেরেছিল। এই মেয়ে এখনো ভুলে গিয়েছে? মানুষ হলো না আর। মেহেরুবা আর কিছু বলতে ইচ্ছে করল না, শুধু চুপচাপ শুনে নিল সবকিছু। তবে বদহজমের ব্যাপারটা আছে না, সেটা হচ্ছে আজ কিছু কথা বলার লাগবে রুয়াদকে। না হয় এখন তো মানুষ হয়নি, পরেও আর হতে পারবে না। যাকে বলে বিবেক বুদ্ধিহীন মানুষ। যেবা তেড়ে এলো নিমির দিকে, সব দিক দিয়ে অভদ্রতায় মেয়ে। মা হয়ে সহ্য করতে পারছে না, অন্য মানুষ কিভাবে করবে? জিবা মুখ খুলছে কিন্তু বলতে তার আগে আওয়াজ চোখে ইশারা করে চুপ থাকার জন্য। আস্তে করে মুখটা যেবার কানের কাছে নিয়ে বলে, বকা দিও না মেজমা, আমি তো বলছি, আশা করছি ঠিক হয়ে যাবে। আর না হলে আওয়াজ আছে, তুমি এখন কিছু বলো না। যেবা আওয়াজের কথায় ভরসা পায়, সরে আসে সেখান থেকে। নিমির পাশাপাশি বরাবর সোজা হয়ে দাঁড়ায় আওয়াজ। ফজলু চৌধুরী আর পাত্তা দিল না এসবে। রুহান তার বোনের হাত চেপে ধরে দাঁড়িয়ে, স্পষ্ট মুখে ভারসাম্য, ভীষণ লজ্জা প্লাস কষ্ট পেয়েছে। নিমির চোখের দিকে সবাই অগোচরে দু চোখ দিয়ে পানি পড়ে গিয়েছে। চোখ থেকে পড়তেই তাড়াতাড়ি করে আবার মুছে নিয়েছে। সবার চোখে ফাঁকি দিলেও আওয়াজের চোখে ফাঁকি দিতে পারেনি। নিমি আগে জায়গায় দাঁড়িয়ে, কেঁদো না। আওয়াজের নিচু স্বরে কণ্ঠস্বর শুনে হকচকিয়ে যায় নিমি। তার চোখের পানি নিমিষে উধাও। সে কি আদৌ কানে শুনছে ঠিক মতো? সিরিয়াসলি আওয়াজ এটা বলেছে? শ্রবণ করতে কষ্ট হচ্ছে। নিমি ভয়ে সরে দাঁড়ায়। আওয়াজ হেঁটে সামনের দিকে অগ্রসর হয়। ফজলুল চৌধুরী পাশে বসে, তার সোজাসুজি রুয়াদ বসে আছে অপর সোফায়। রুয়াদ উঠে চলে আসে সেখান থেকে, একদম তার রুমে চলে যায়। মেহরুবাও পিছন পিছন যায়। আওয়াজ একদম ঠিক ধরেছে। এখন মেহরুবা গিয়ে ইচ্ছে মতো বলবে রুয়াদকে। নিমিকে তো ঠিকই বাঁচিয়ে দিল, এখন তার প্রিয়সীকে বাঁচাবে কি? কিছু একটা ভেবে আওয়াজ উচ্চস্বরে মেহরুবার উদ্দেশ্য বলে, ছোট মা, যেও না, কথা আছে তোমার সাথে, এখানে আসো। মেহরুবা থেমে যায়, আবার আগের জায়গায় এসে দাঁড়ায়। নিবি দৌড় দিয়ে চলে গিয়েছে উপরে। মাহির চৌধুরী সেদিকে একবার তাকিয়ে বলে উঠে, ভাই, কি কারণে আমাদের এত তাড়াহুড়া করে নিচে নামালেন বলেন? কোনো বিশেষ কিছু কি? ফজলুল চৌধুরী সোফায় হেলান দেয়, চশমাটা একটু ঠিকঠাক করে বসে। কাল তার ছোট ভাইয়ের মৃত্যুবার্ষিক। মৃত্যুর যন্ত্রণা একদিনে পায়নি তার ছোট ভাই। ধীরে ধীরে অসুখে পোকার মতো শরীর নষ্ট হয়ে ফেলেছে। প্রতি বছর হান্নান চৌধুরীর জন্য বড় করে মিলাদ পড়ানো হয়। এবারও ইচ্ছে আছে সেরকমটা করার। থমথমে স্বরে ফজলুল চৌধুরী বলে, আমি হান্নানের মৃত্যুবার্ষিকীতে প্রতিবার যেটা করি সেটাই করবে এবার। আমার সব ভাবা হয়ে গিয়েছে। কাল সকালে যাবতীয় জিনিসপত্র বাসায় চলে আসবে। আর রইল মানুষের দাওয়াত, সেটাও দিয়ে এসেছি। আজ আমি আর অফিসে যাইনি, এই কাজে বেরিয়েছিলাম। আজও ছিল আমার সাথে। যাই হোক, এখন আমার সবার সাহায্য প্রয়োজন। আশা করি তোমরা আমাকে এসবের কাজে সাহায্য করবে। আর মেহেরুবা, তোমার বাপের বাড়ি থেকে কাউকে আসতে বলো। আয়েশা চৌধুরী নীরবে চোখের পানি মুছে নেয়। তার ছেলের মৃত্যু যেন এখনো চোখের সামনে ভাসে। মায়ের আগে ছেলে চলে গেছে। বলা আছে পৃথিবীতে আশা হিসেবে আসে যাওয়া নেই। আয়েশা চৌধুরীও তার ছেলে হান্নান চৌধুরী তার জলযন্ত্র প্রমাণ। মেহরুবা
কেটে চলছে। অনেকেই এখন সান্ত্বনা দিতে আসবে। রাহিম চৌধুরী তার স্ত্রীকে সামলাচ্ছে, মেহেরুবাকে সামলাবে। যিনি ছিল তিনি পৃথিবীর মায়া ছেড়ে দূরে পারে জমিয়েছে। আওয়াজ মন শক্ত করে উঠে মেহেরুবার পাশে দাঁড়ায়, জড়িয়ে ধরে কান্নারত মেহেরুবাকে। মেয়ে মানুষের কান্না সহ্য হয় না, আর সেখানে কিভাবে বসে বসে মেহেরুবা কান্না সহ্য করে নেবে? আওয়াজ মেহেরুবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মায়া চৌধুরী নানান কথা বলে সান্ত্বনা দিচ্ছে। ফজলুল চৌধুরী উঠে চলে গেল। এগুলো সহ্য করার ক্ষমতা নেই এখন তার, শরীরও সায় না এত কিছু। মাহের চৌধুরী দ্রুত তার চোখ থেকে আসা নোনা পানি মুছে নিল। ছোট মা, তুমি কাঁদলে আমার একটু ভালো লাগে না। কেন কাঁদছো বলো তো? কোনো লাভ আছে এভাবে কেঁদে? তুমি শুধু দোয়া করো, সেটাই ভালো হবে। আওয়াজের কথা শুনে মেহেরুবা বলে, আমি রুয়াদ আর রুহানকে এতদিন কিভাবে সামলিয়েছি আমি জানি শুধু। দিনের পর দিন রুয়াদের সামনে নিজেকে শক্ত করে রেখেছি। রুহান তো অবুঝ, কিন্তু রুয়াদ, সে তো সব বুঝে। আজও বাবার শূন্যতা মেয়েটাকে পুড়িয়ে মারছে। আমি মা হয়ে কিভাবে সহ্য করি বল? আমি আছি ছোট মা, কিছু হবে না, তুমি শুধু কেঁদো না, তাহলেই হবে। মায়া চৌধুরী একবার তার ছেলের দিকে তাকায়। তার ছেলে বলা এমন কথা শুনে ভালো লাগছে। ছেলেকে যে মানুষের মতো মানুষ করতে পেরেছে, এটাতেই তিনি খুশি। হাত উঁচিয়ে আওয়াজের মাথায় হাত বুলিয়ে দেয়। মিনি দু গালে হাত দিয়ে ভর দিয়ে রুয়াতের দিকে তাকিয়ে আছে। রুয়াতকে একের পর এক কথা জিজ্ঞেস করছে, কিন্তু রুয়াত চুপ করে আছে। অপমান শুনে এখন কোমায় চলে গিয়েছে বোধহয়। নিমি তার কণ্ঠস্বর উঁচু করে বলল, কিরে রুয়াদ, তুই কি বাংলাদেশে আছিস, নাকি হারিয়ে গিয়েছিস কোথাও? আমার কথা শুনতে পারছিস আদৌ? নিমির কথা রুয়াদ বিরক্তকর শব্দ করে। একে তো এসেছে তার উপর বক বক করে চলছে। এই মেয়ে কখনো শুধরাবার নয়, আর সেটা চেষ্টাও করে না। প্রতিবার তার যেন রুয়াদ হাসবে, আর সে এসে বক বক শুরু করে দিল। তোকে যে এখন আমার এই রুমে ঢুকতে দিয়েছি সেটা তো 10 কপালের ভাগ্য। যদি আর একটাও কথা বলিস তাহলে কিন্তু আমি বের করে দিব রুম থেকে। তুই আমার সাথে কথা বলিস না, এটা ভালো হবে। নিমি মুখ ভেঙচে দিল। সে আরো বেশি বেশি করে কথা বল রুয়াদের সাথে কথা না বললে ভাত হজম হয় না। দরকার নেই বরং কথা বলে ভাত হজম করে। তবে রুয়াদের এমন কথা শুনে মুখটা ভেঙচি না দিয়ে পারল না। কিছু একটা মনে করতেই লাফিয়ে গিয়ে বসে রুয়াদের পাশে, হাত চেপে ধরে বলে, ও একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আওয়াজ ভাই না আমায় তখন সে মধু মিশ্রিত স্বরে বলছেন, কেঁদো না। তুই কি ভাবছিস আমি মিথ্যা বলছি? একটিও মিথ্যা বলিনি, সত্যি উনি আমায় এটা বলেছেন। আমি তো হতবাক। ভাই রে, কে এটা বলেছে? রুয়াদ করুণ দৃষ্টিতে তাকায় নিমির দিকে। কথাটি বিশ্বাস করতে একটু কষ্টসাধ্যকর, কারণ আওয়াজ এটা বলবে মানতেই পারছে না। আবার মনে পড়ল আওয়াজ তাকেও একদিন সরি বলেছে। সেটার কাছে এ কথাটা তেমন কিছু না, তবে এমন ব্যবহার সত্যি আশ্চর্যজনক। আমি বুঝি না, প্রথমে অপমান করে তারপর আবার সরি বলে। যাই হোক, বাদ দে, তুই আর তোর সম্পর্কিত কোনো বিষয় আমার টানবি না। এই শেষবারের মতো ক্ষমা করে দিলাম, যদিও তুই আমার কাছে ক্ষমা চাসনি। বিশেষ করে আওয়াজ ভাইয়ার বিষয়ে কথাগুলো মনে রাখবি। নিমি হেসে মাথা দুলায়। রুয়াদকে অবশ্যই আবারও তার এসব কাজে নিয়ে যাবে। মূলত রুয়াদ ছাড়া সে অচল। মিটমিট করে হাসি নিমি। গালে হাত রেখে রুয়াদ অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে। সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে মিলাদের। শহরের 3টা এতিমখানাতে বাচ্চারা আসবে, এইটুকুতেই শুধু মায়া চৌধুরী আর যেবা ঘরের দিকটা সামলাচ্ছেন। মেহেরুবাকে ডাকা হয়নি। বাহিরের দিকটা ফজলুল চৌধুরী, মাহের চৌধুরী আওয়াজ মিলে সবটা সামলে নিয়েছে।
মেহরুয়া আজ নিজের রুম থেকে বের হয়নি। রুয়াদকে সকালে নিমি খাইয়ে দিয়েছিল, খেতে চায়নি। সেই শেষ রাতে ঘুম ভেঙেছে আর ঘুম আসেনি তার। তীব্র মাথায় যন্ত্রণা, সবকিছু বিরক্ত লাগছে। তার উপর তার বাবার জন্য সে যে কতক্ষণ ধরে কান্না শুরু করেছে, শেষ করার আর নামগন্ধ নেই। রুহান তার মায়ের কাছে না গিয়ে বোনের কাছে রয়েছে। নিমির কোলে শুয়ে মাথা রেখে শুয়ে আছে রুয়াদ। হঠাৎ জেবার ডাক পড়ে বাহিরে। নিমি দ্রুত পায়ে বের হয় রুম থেকে। মা ডেকেছিলে? জেবা ঘাড় ঘুরিয়ে নিমিকে দেখে একবার। শরবত বানাচ্ছেন ঠান্ডা পানিতে। হ্যাঁ। রুয়াদ কি করছে এখন? ও কাঁদছে। আমি কতবার মানা করছি কাঁদতে না, তাও শোনেনি। জেবা নিমির হাতে শরবতগুলো দেয়। আচ্ছা, তুই ওর সাথে থাকিস, আর এগুলো তোর বাবাকে, বড় বাবাকে আর আওয়াজকে দিয়ে আয়। যে গরম পড়েছে, এই গরমের মধ্যে তারা বাহিরে। মাথা নাড়িয়ে নিমি বের হয়ে আসে। মাঝপথে আরহামের সাথে ধাক্কা খায়। এই আবুলকে একটু পছন্দ না নিমির। রাগে কটমট করে আরহামের দিকে তাকায়। ভাইয়া, তুই কি চোখে দেখতে পারিস না? তোর এই মোটা শরীরের সাথে লেগে যে শরবতগুলো একটু একটু পড়ে গেল, এখন কি হবে? মা বকবে না এখন আমাকে? আবার এখনো দাঁড়িয়ে আছিস মানে? সর এখান থেকে। বড় ভাইকে সম্মান করতে জানিস না তো, তাই তোর থেকে এসব আশা করি। তুই কি চোখ হাতে নিয়ে হেঁটেছিলি? উফ, সর তো, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে, পরে ঝগড়া করব, এখন মুড নেই। আরহাম মুখ বাঁকালো। তোর সাথেও আমার ঝগড়া করার মুড নেই। নিমি কথাটা শুনল না, সোজা বাইরে চলে গেল। একের পরে এক ফজলুল চৌধুরীকে আর মাহের চৌধুরীকে শরবত দিয়ে আসলো। চারপাশ ঘুরেও খুঁজে পেল না আওয়াজকে। হঠাৎ নজর যায় বাগানের শেষ প্রান্তে আওয়াজে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে। নিমি দ্রুত পায়ে সেখানটায় চলে গেল। আওয়াজের সামনে দাঁড়াতে কান থেকে মোবাইল নামিয়ে ফেলল। কি? নিমি আওয়াজকে শরবত দিল। মা বানিয়েছে, বলছে দিতে আপনাকে। খাবো না আমি, নিয়ে যাও। না ভাইয়া নেই। মা পরে আমাকে বলবে আমি ইচ্ছে করে আপনাকে দেই না। আজ একটু খেয়ে আবার নিমির হাতে দিয়ে দিল। এত রোদের মধ্যে দাঁড়িয়ে চোখ মুখ লাল হয়ে আছে আওয়াজের। ভুরু কুঁচকানো, কপালের আশেপাশে ঘাম ঝরছে। তোমার সাথে জন কোথায়? ও রুমে। খেয়েছে কিছু? খেতে চায়নি, পরে আমি জোর করে খাইয়ে দিয়েছি। কাঁদছে? জি ভাইয়া। অধর কামড়ে ধরে আওয়াজ কিছু একটা ভাবলো। রুমে আপাতত কেউ আছে? নিমি মাথা উঁচু করে আওয়াজের দিকে তাকালো। রুহান আছে, আসার সময় দেখেছি। হাঁটা শুরু করলো আওয়াজ। নিমির উদ্দেশ্য বলো। চলো আমি যাব। রুমের মধ্যখানে হাঁটু গুজে সেথায় মাথা দিয়ে চুপচাপ বসে আছে রুয়াদ। রুহান ওয়াশরুমে গিয়েছে। আওয়াজ রুমে আসে। রুয়াদকে এভাবে দেখে বুকটা ধুক ধুক করে ওঠে। হাস্য উজ্জ্বল মেয়েটি কিভাবে মন খারাপ করে বসে আছে। কঠিন শক্তপোক্ত স্বরে বলে, কি হয়েছে, এভাবে বসে আছো কেন? উঠো, বাহিরে আসো। রুয়াদ আওয়াজের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। এমন মানুষের দিকে তাকানো ইচ্ছে নেই, যে কিনা কথায় কথা অপমান করে। আওয়াজের প্রশ্নের উত্তর দেওয়া মোটেও ইচ্ছে নেই। নিমি তাড়াতাড়ি শরবত গ্লাস রেখে চলে আসে উপরে। নীরব দর্শকের মতো শুধু চেয়ে আছে। কথা বলছি শোনোনি, নাকি আমার কথাটাকে গুরুত্ব দিচ্ছ না কোনটা? চোখ বন্ধ করে রুয়াদ বলে, আমি বাইরে যাব না। মেজাজ খারাপ হয় আওয়াজের। এত অবাধ্য রুয়াদকে কখনো দেখেনি। হাঁটু গেড়ে আওয়াজ রুয়াদের সামনে বসে। নিমির চোখ বড় বড় হয়ে এসেছে। একবার মাথা নিচু করে আওয়াজ বড়সড় নিঃশ্বাস টানে। রুয়াদ থতমত খেয়ে যায়। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে দূরে সরে যায়। শুনো, যিনি চলে গিয়েছেন তার জন্য হাজার কষ্ট তিনি পেলেও ফিরে আসবে না। তার থেকে বেটার তুমি দোয়া করো। এখন উঠো, বাহিরে চলো। রুয়াদ হালকা উচ্চস্বরে বলে, আপনারা তো শুধু সান্ত্বনা দিতেই পারবেন, কষ্ট অনুভব করতে পারবেন? আসলে যার শরীর তারই ব্যথা, তেমনটি
আমার বাবা নেই, আর যার বাবা নেই সেই একমাত্র বুঝে। দয়া করে আপনি এখন রুম থেকে চলে যান। আর চুপ হয়ে যায়, উঠে দাঁড়ায়, মায়া চৌধুরীকে নিয়ে আসে। নিমি দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। এই এক নতুন রূপ দেখছে আওয়াজের। মায়া চৌধুরী রুয়াদকে বুকে জড়িয়ে ধরে বসে আছে, নিঃশ্বাস গাঢ় হয়ে আসে আওয়াজের। এভাবে প্রেয়সীকে দেখতে মোটেও ভালো লাগছে না। মনে মনে বলে, নারী সত্যি ভয়ঙ্কর। যেখানে হেসেই একটা পুরুষ মানুষের হৃদয় শান্ত করে দিতে পারে, আবার কেঁদেও সেই পুরুষের হৃদয় উত্তাল ঢেউ সৃষ্টি করে দিতে পারে। প্রেয়সী কান্না সহ্য করা যাচ্ছে না, বুকের বাঁ পাশটা ভীষণভাবে জ্বলছে। এই হৃদয়টাকে কয়লার মতো পোড়াচ্ছে।